সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর রনক জাহান। আমি আলোচনার বিষয় হচ্ছে যে রাজনীতি তো এখন আসলে স্থবির অবস্থায় আছেই বলা যায়, যে রাজনীতি হচ্ছে কিনা সেটা নিয়ে এক ধরনের রাজনীতি চলে, কিন্তু মাঠে ময়দানের যে রাজনীতি, একটা রাজনীতি বিরোধী দলের সক্রিয়তা, অন্যান্য রাজনৈতিক দলের সক্রিয়তা, সেই জায়গায় এখন এই যে নিষ্ক্রিয়তার মধ্যে থাকা, হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? এখন তো রাজনীতি ও ধরনের সক্রিয় নয়, এবং এখানে আমি যেটা বলবো, যেটা সব থেকে বেশি চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় আছেন তাদের তো অনেক শক্তি আছে, এবং তারা এখন যত শক্তিশালী হয়েছেন, যে অন্য যে মানে বিরোধী দল যারা তারা একেবারে তাদের মানে যারা হচ্ছে তার প্রতিপক্ষ হতে পারেন, যেমন এখানে আমি বিএনপিকে বলবো, সেই দলের যে কোনো কিছুই রেজিস্ট করার মতন কোনোই ক্ষমতা নেই, এবং সেই দলটার মধ্যে যে অনেক দুর্বলতা আছে এটা আমরা বহুদিন ধরেই বলছিলাম, যে এদের সাংগঠনিক দুর্বলতা আছে, তাদের যে নেতৃত্ব আছে তার মধ্যে স্থবিরতা আছে। কিন্তু এখন এটা আরো বেশি প্রতীয়মান হয়ে যাচ্ছে, যে যখন তারা অনেক রকম তারা মানে নির্যাতন অত্যাচার এগুলার মধ্যে পড়েছেন, যে কোনো দেশে, আমাদের দেশে এর আগেও হয়েছে, কিন্তু তখন একটা রাজনৈতিক যাদের উপরে হয়তোবা নির্যাতন হচ্ছে তারা রাজনৈতিকভাবে এটাকে রেজিস্ট করতে পেরেছেন, দেখাতে পেরেছেন যে কোনো একটা আন্দোলন করে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি দলের বিশেষ ক্ষমতা, সেটা নিয়ে যতটা আমার বেশি চিন্তা, সেটাও হচ্ছে যে তাকে রাজনৈতিকভাবে যে তাদের মোকাবিলা করার যে ধরনের একটা দলের দরকার, সেই ধরনের মানে কোনোই কেউ নেই, কোনো সক্ষম দল নেই। এবং বিশেষ করে এতদিন যেটা ভাবা হচ্ছিল যে আমাদের দেশের দুইটা প্রধান দল 91 শক্তি আছে, এবং ছিল যে একবার এক একজনের হাতে ক্ষমতা গিয়েছে। এখন অবশ্যই যারা বিএনপি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমরা তো আমাদের উপরে এত নির্যাতন হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সব জেলে আছেন, কিংবা বলতে পারেন যে হ্যাঁ, নির্বাচনও ঠিক মতন হচ্ছে না। কিন্তু আমরা এর আগে আমাদের মতন যারা অনেক বছর ধরে দেশের রাজনীতি আমরা দেখেছি, যেমন আমরা যারা 60-এর দশকে দেখেছি, আমার মনে আছে যে তখন যখন 6 দফা আন্দোলন যখন হচ্ছিল আইয়ুবের সময়, তখন আওয়ামী লীগের প্রায় সব নেতা কর্মী সব প্রায় জেলেই ছিল তখন। হ্যাঁ, তখনও নির্বাচন প্রক্রিয়া আসলে কেমন হবে সেটা নিয়েও অনেক সন্দেহ ছিল। কিন্তু তারপরেও যে জনমত, জনগণকে সঙ্গে নিয়ে, এবং মোরলেস একটা অহিংস যে একটা আন্দোলন করা বা এই ধরনের করবার একটা রাজনৈতিক শক্তি তখন ছিল। কিন্তু এখন আমি যা দেখছি সেটা হচ্ছে যে ওই ধরনের একটা অহিংস আন্দোলন করে তারপরে যে অন্য ধরনের মতবাদ যে আছে সেটাকে মাঠে টিকিয়ে রাখা, হ্যাঁ, সেটা আমার মনে হয় যারা বিরোধী দলে আছেন বা বিএনপি, তারা সে ধরনের কিছু করতে পারছেন না। অতএব সেখানে হচ্ছে যা মানে দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায়, মানে যেটা নিয়ে আমরা এমনিতে কথা বলছিলাম, যে আমাদের দেশে আসলে ক্ষমতারই মানে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আসলে একটা দল কত শক্তিশালী সেটা তখনই বোঝা যায় যে যখন তারা ক্ষমতায় না গিয়েও বহু বছর টিকে থাকতে পারে। এবং এখন যদি একটা দল, যেমন আওয়ামী লীগ প্রায় 21 বছর কিংবা তারও বেশি ক্ষমতায় বাইরে ছিল, হ্যাঁ, তারপরেও কিন্তু দলটাকে টিকিয়ে রেখে তারপরে তারা একবার আসলো, তারপরে আবার বাইরে ছিল, আবার এসে তারপরে ঠিক আছে, তারা নানান রকম কৌশল করে যেভাবেই হোক, হ্যাঁ, তারা কিন্তু ক্ষমতায় রয়েছে। কিন্তু এখন যেটা মানে আমরা দেখছি যে বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা, তাদের নীতি, তাদের আদর্শ, তারা মানে কোনোটাই কিন্তু মানে লোকের কাছে তারা সেভাবে
মানে তুলে ধরতে ভোটারদের কাছে বা তার সমর্থকদের কাছে যেতে পারছে না। মানে তাদের যেটা প্রধান অসুবিধা সেটা তো হচ্ছে তারা 2001 থেকে 6-এ তাদের শাসন আমলে যেটা যথেষ্ট দুঃশাসন ছিল, তাদের যে রেকর্ড ছিল সেটা কারো সুশাসনের ভীষণ ঘাটতি ছিল। অতএব সেটা কাটিয়ে উঠে আবার লোককে যারা তাদের মানে সাপোর্টার তারা তো সাপোর্ট করবে, কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে তারা একটা দলের হয়তো সাপোর্ট করে না, তাদের হ্যাঁ তারা হয়তো এক একবার এক এক দলকে ভোট দেয় এবং তাদেরকে তো টানতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে না আমরা এই সময় আমরা এই ধরনের দুঃশাসন করলেও এরপরে আমাদেরকে আবার বিশ্বাস করা যায়। সেটা আমার মনে হয় তারা অতটা করতে পারছেন না। যদিও আমি যখন যারা বিএনপি করেন তাদের সঙ্গে কথাবার্তা বলি তখন তারা বলেন যে হ্যাঁ যদি একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে কিন্তু আবার আমরা আসলে ভোট নিয়ে জিতে আসতেই পারবো। সেটা হয়তো হতেও পারে, কারণ হচ্ছে কি যে এটাও তো আমরা টেস্ট করি নাই। যদি নির্বাচনগুলা সত্যি সবাই মিলে অংশগ্রহণ করতো কিংবা ফেয়ার হতো তাহলে হয়তো বোঝা যেত আসলে জনসমর্থন কার কিরকম রয়েছে। অতএব এখন আমি বলবো যে পুরো মানে আমাদের দেশে গণতন্ত্রের আগেও সংকট হচ্ছিল, আমরা চিন্তা করছিলাম, কিন্তু তাও কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। নির্বাচন যেটাই হোক ভালো মন্দ আচ্ছা হচ্ছিল, তাও যেটাকে আমরা ফেয়ার বলছিলাম, ক্ষমতার একটু পালাবদল হয়েছে। কিন্তু এখন আমি বলছি যে এখন এর পরে যে একটা ক্ষমতার পালাবদল কিভাবে নির্বাচন করে হবে সেটা তো আর মোটেই সুনিশ্চিত নয়। এবং বিরোধী দলকেও আমি যেভাবে মানে বিএনপিকে দেখছি যে তারা ক্রমশ দুর্বল থেকে ছিল এবং দাবি এক জায়গায় আসে, মানে বিরোধী দল বা অন্য শক্তির কথা যদি বলি, বিরোধী দল বলতে বিএনপির কাছ থেকেও যেটা আসে, আমি সেই জায়গায় যাবো। তার আগে ওই ক্ষমতা পালা বদলের বিষয়গুলো নিয়ে তো অনেক কথা আছে, সেই জায়গায় তো যাবো। আপা আমি বিরোধীতে যাচ্ছি, ফিরে এসে জানতে চাবো যে জামাত আর বিএনপির মধ্যে একটা সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে, এটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। চাচ্ছে জামাতকে ছেড়ে আসতে, আবার জামাত ও বিএনপিকে ধরে রাখতে, মানে এই সবকিছু মিলে বিএনপির আসলে জামাত ছাড়া চলতে পারবে কিনা, চলবে কিনা, সবকিছু মিলেই মানে তাদের সম্পর্কটা, এই শক্তিটা নিয়ে যদি কথা বলেন। প্রথমত যেমন ছিল যে যখন বিএনপি আরম্ভ হলো তখন এই ইসলামিক দলগুলা কিংবা যারা যুদ্ধ অপরাধ করেছিল তারা বিএনপিকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু তারা তো ওরকম প্রমিনেন্সে মানে উপরের দিকে ছিল না। কিন্তু ক্রমশ 2001-এ যখন তারা নির্বাচনে অ্যালায়েন্স করে গেল, তারপরে তাদের মন্ত্রী বানালো, তারপরে আবার এবার যখন নাকি আন্দোলন করতে গিয়ে যখন দেখলো যে নিজেদের দলের লোককে দিয়ে তারা এতটা সন্ত্রাস করাতে পারবে না, যে জামাতের যারা ইয়াং সাপোর্টার তারা এগুলা করতে পারবে, অতএব তারা ক্রমশ আরো বেশি যখন মানে জামাতের উপর নির্ভরশীল হয়ে গেল। এবং এখানে আমি বলবো সেটা আমি বলবো যে আমাদের দেশের লোক এখনো যে 71-এর কথা এবং জামাতের তখনকার যে ভূমিকা এগুলা তো কেউ ভুলে যায়নি। অতএব লোকে হয়তো মানে ক্রমশ ভেবেছে ঠিক আছে ইসলাম আমরা তো কেউ মানে ধর্মের কথা বলছি, ইসলামের কথা বলছি, ঠিকই আছে। কিন্তু এখন যখন নাকি ক্রমশ যে এটা একটা যে 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে গণহত্যা, তাদের তখন তাদের কি ভূমিকা ছিল, এটা একটা রাজনৈতিক ফল্ট লাইনে এসে গেছে। এবং তখন যেখানে এখানে এসে গেছে তখন আর মানে জামাতকে নিয়ে রাজনীতি করতে যাওয়াটা, যদিও জামাতের ভোট এদের দরকার, কিন্তু সেটার একটা অনেক রিস্ক আছে। এছাড়াও যেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও যেটা হয়েছে যে যেহেতু এখন ইসলামিক মৌলবাদ, আইসিস, আল কায়দা এগুলা নিয়েও বিদেশিরা অনেক চিন্তিত, তখন আবার এই জিনিসগুলাও তখন যে জামাতের যে একটা ভাবমূর্তি বিদেশে সেটা নিয়েও যেমন আমরা দেখেছি মৌলবাদের বিষয়ে, যে জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং এরাও বারে বারে আবার বলছে যে ঠিক আছে আমরা গণতন্ত্রে আমরা বিশ্বাস করছি কিন্তু তোমরা জামাতকে ছেড়ে আসো।
এবারও যা আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী আসার পরে তাদের ফরেন সেক্রেটারি যখন কথা বললেন হ্যাঁ, তখন উনি বললেন যে হ্যাঁ, গণতন্ত্র ঠিক আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু মৌলবাদ নয়। হ্যাঁ, অতএব সেই জন্য বিএনপির উপরে অনেক মানে প্রেশার আছে দেশে এবং বিদেশে থেকে, যে তাহলে এই জামাতের সঙ্গ ছাড়ো। কিন্তু আমি বলবো যে সাধারণত যারা রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, তারা আবার এই অঙ্কটা কষে সব সময় যে আমরা কি করে আমরা ভোটটা টানবো। এবং আমার মনে হয় সেখানে যদি নাকি বিএনপি এখনো ভাবে যে ভোট টানতে হলেও তাদের জামাতকে দরকার হবে, কিংবা আবার আন্দোলন করতে হলেও তারা জামাতকে দরকার হবে, তাহলে তো তারা এটা ছাড়তে পারবে না। অতএব এই জন্য এই টানাপোড়েনটা মানে চলছে। কিন্তু আমি বলবো যে তারা যদি গণতন্ত্রটাকে এখন প্রধান একটা বিষয় হিসেবে ধরতে চায়, যে তারা যদি বলতে চায় যে হ্যাঁ, এখন আমাদের গত নির্বাচন যেমন হয়েছে কিংবা লোকাল ইলেকশন যেমন হয়েছে, হ্যাঁ, সেই ধরনের ভালো হয়নি, অতএব আমাদের ভবিষ্যতের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে একমাত্র গণতন্ত্র, এবং সেটাই যদি তারা করতে চায়, তাহলে কিন্তু আমি বলবো যে তারা জামাতের এবং মৌলবাদ এই ব্যাপারে তাদের একটা পরিষ্কার ভাবে একটা নিতে হবে। তারা তো এখন পর্যন্ত কোনো পরিষ্কারভাবে বলে না। তারা বলে আমরা তো আসলে তো বলি নাই যুদ্ধাপরাধের ব্যাপারে, আমরা তো কিছু বলছি না। হ্যাঁ, কিন্তু কিছু না বলাটাই তো প্রায় একটা পজিশন হয়ে গেল, যে একটা স্ট্রং ভাবে বলতে হবে। যে সেজন্য আমি বলবো যে তারা যদি সত্যি নিজেদেরকে একটা গণতান্ত্রিক দল হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এবং গণতন্ত্রকেই এখন একটা প্রধান সমস্যা হিসাবে দেখাতে চায়, তাহলে কিন্তু এই যে মৌলবাদটা তো আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে। আমরা যখনই সাধারণ লোক আমরা ভোট দিই, আমরা অনেকগুলোর বেসিস আমরা চিন্তা করি। আমরা গণতন্ত্রের কথাও চিন্তা করি, আবার সাম্প্রদায়িকতা, মৌলবাদ এগুলোর কথাও চিন্তা করি, এবং এগুলা সব কিছু মিলেই, কিংবা অর্থনীতি কি হতে যাচ্ছে, পলিসি, সবগুলা মিলেই আমরা তারপরে ঠিক করি আমরা কোন দলকে ভোট দেব কিংবা ভোট দেব না। অতএব বিএনপির বিরুদ্ধে যে মানে যেগুলা একটা মেজর স্ট্রাইকস এগেইনস্ট দেম, সেটা হচ্ছে যে এই যে মৌলবাদ, এইটা কিন্তু এবং ৭১-এর যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করা, এটা তাদের জন্য ভাবমূর্তির একটা বিরাট সংকট সৃষ্টি করে। তাদের অন্যান্য শরিক দল যেগুলো আছে, তারাও তো ইসলাম মানে দলগুলো আছে, তারা সেই শরিক ২০ দল ১৯ দল, সেইটা তো আসলে অত শক্তিশালী কোন দল ওভাবে নাও হয়তো বা, জামাত হচ্ছে মূল শক্তি। এই টানাপোড়েনের কথা আপা যেটা বলেন, সেই জায়গায় তো টানাপোড়েন তার দলের ভিতরে আছে, তার নেতৃত্ব আসলে কোন দিকে? বিএনপির নেতৃত্ব, যে জন্য আমি তো বলছি অনেক সময় তাদের যেটা হয়, একদিন একটা বলেন, তারপরে আরেকটা মানে বলেন। এখন হচ্ছে যে যেটা অনেকে বলে যে ঢাকায় হয়তো তাদের নেত্রী রয়েছেন, কিন্তু তার যে ছেলে আছেন তিনি তো আবার লন্ডনে আছেন। হ্যাঁ, অতএব তারও কিছু লোক আছে যে নেত্রীর উপরে অনুসারী আছে, বিভিন্ন রকমের চাপ পড়ছে। আওয়ামী লীগের এখন যেটা একটা মানে সুবিধা হয়ে গেছে বেশ কিছুদিন ধরে, যে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রকমের হয়তো বা গ্রুপস আছে, ফ্যাকশনস আছে, কিন্তু থাকে, কিন্তু ইডিওলজিক্যাল ওই ধরনের কোন একটা টানা পড়েন নেই। এই জন্য যে যিনি নেত্রী আওয়ামী লীগের, তিনি একদম সুপ্রিম হয়ে আছেন, এবং তিনি যা মানে বলছেন সেখানে এভরিবডি, তার উপরে যে অন্য কেউ চাপ দিয়ে অন্যরকম করাচ্ছে তা মনে হয় না। অত ওই ধরনের টানা পড়েন দেখছে না। কিন্তু বিএনপিতে নেতৃত্বের এবং মানে ডিসিশন মেকিং এ একটা সমস্যা এখানে হচ্ছে, যে হয়তোবা বিভিন্ন গ্রুপ তার উপরে চাপ দিচ্ছে, সেই জন্য শেষ পর্যন্ত এখানে একটা বলা হলো, তারপরের দিন আবার আরেকটা জিনিস বলা হয়ে যাচ্ছে, কারণ হয়তোবা অন্য দিক থেকে চাপ। এবং যে নেতৃত্ব তো একটা বয়োজ্যেষ্ঠ নেতারা একরকম মানে দূরে সরে গিয়েছেন, এখন তরুণদের মধ্যে ওই টানাপোড়েনটা রয়ে গেছে। আমি একটু বিরতিতে যাবো, ফিরে এসে একটু আলোচনা করতে চাই যে আমাদের রাজনীতিতে পরনির্ভরশীলতা বা পরদেশ নির্ভরতা, সেটা একটা তো আছে, যে যেটা আমরা নরেন্দ্র মোদীর সময় দেখতে পেলাম, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে কি হবে না, দেখা গেলে বসতে যাব, এরকম ব্যাপারগুলিও ছিল। রাজনৈতিক দলগুলো সবসময় ভাবে বা জনগণের কেউ তারা ওইভাবেই বার্তাটি দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে আছে, বা ভারত তার সঙ্গে আছে, না চীন তার সঙ্গে আছে, কার সঙ্গে ভালো সম্পর্ক দেখানো, এই যে জনগণের উপর নির্ভর না করে পরদেশ নির্ভরশীলতা, এটাকে কিভাবে দেখছেন? আমি বলবো যে এটা আমাদের রাজনীতির বহু বছরের একটা মানে
ট্র্যাডিশন। যখন কিছু হয় তখনই তারা একদল আরেক দলকে যখন দোষারোপ করতে হলে বলে যে এ হচ্ছে ভারতের দালাল কিংবা পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, রাশিয়ার দালাল, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। কেমন তো এটা আমি অন্য যে কোনো মানে যাদের একটু আত্মসম্মান বোধ আছে এই ধরনের কোনো দেশের রাজনীতিতে এরকম ভাবে তো বলা হয় না। হ্যাঁ, বলা হতে পারে যে হ্যাঁ এ ডানপন্থী, এ বামপন্থী, এ ইসলামিক ধারায় রয়েছে, ধর্ম নির্ভর রাজনীতি করছি। এভাবে ইডিওলজিক্যালি আদর্শভিত্তিক ভাবে দলগুলাকে ভাগ করা যায় এবং আমাদের মধ্যেও কিছু আদর্শ মানে বিভাজন আছে, আমরা ওভাবে নেব। কিন্তু এইরকম ভাবে বলা যে ওর দালাল কিংবা বলা যে যে এ দেশটাকে বিক্রি করে দিবে এবং এই সমস্ত কিংবা কেউ ক্ষমতায় গেলে দেশের লোক সব মুসলমানরা হিন্দু হয়ে যাবে, এটা আসলে তো আমরা হব না। কেমন আমরা তো এটা যারা রাজনীতি করে তারাও জানে যে একটা দেশ আরেকটা দেশের এরকম মানে তো এসে আরেকটা দেশ দখল করে নেওয়া এরকম ভাবে গায়ের জোরে, এটা তো আর কেউ আজকাল করবে না। ঔপনিবেশিক যুগ তো নাই, না সেই যুগ নেই। কিন্তু খুব আমরা যেটা দেখতে হবে যে ক্রমশ অর্থনৈতিক ভাবে যখন নাকি এখন বৈশ্বায়নের যুগে আমরা কখন কে কতটা কার উপরে মানে সহযোগিতা করতে হবে, কিন্তু কে একটু বেটার একটা বার্গেন পেয়ে যাচ্ছে। দর কষাকষি যে আমরা দরজা বন্ধ করতে পারবো না, কিন্তু দরজা খোলা রাখলে আবার আমরা কতটা পাবো তারা কতটা পাবে, এইটার যে একটা সাটল দর কষাকষি করতে হবে এবং এই জিনিসটাই আমাদের করতে হবে। কিন্তু সেটা না করে যেভাবে মানে আমাদের মানে রাজনীতি চলছিল, কিন্তু এখন আমি যেটা দেখি এবং ইদানিং এই যে বিএনপির যে বেশ কিছুটা মানে বদল ভারত নীতি সম্বন্ধে, হ্যাঁ যে ভারতের ক্ষেত্রে যে তারা মানে বেশ গত কয়েক বছর ধরে তারা মানে এখন ভারতের সঙ্গে তারা ভালো সম্পর্ক চায় ক্ষমতায় যাওয়ার জন্য। সেটাই আমি বলছি যে এই জিনিসটাই কিন্তু একটু খারাপ। যেমন তারা মাঝে মাঝে যে সিগন্যালটা দেয় যে মনে হয় যে তারা এতদিন এত ভারত বিরোধী ছিল এবং তারা ভাবছে যে ভারত বিরোধী হলে আর ক্ষমতায় যাওয়া যাবে না এবং তাহলে আমাদেরকেও হয়তো বা ওই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এটাই যদি মোটিভেশন হয় তাহলে আমি বলবো সেটাও একটা মানে মানে ভুল। কারণ হচ্ছে যে বাইরের কোনো দেশ আমাদের জনগণের মানে ভোটের যতদিন অধিকার আছে বাইরের কেউ এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। অতএব নিজের দেশের মানে লোককে করতে হবে। কিন্তু এখন যেটা আমি দেখছি যেটা একটু আমি বলবো উন্নতি, সেটা হচ্ছে এই যে আগে যেরকম ভাবে বিএনপি মানে ভারতের যে কোনো জিনিস ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে গেলেই যে এটা দেশ বিক্রি হয়ে গেল এটা সেটা সার্বভৌমত্ব সেটা না করে কিংবা সব মুসলমানরা আর নামাজ পড়তে পারবে না, আরো কত রকম ইলেকশন ক্যাম্পেইনে তো হ্যাঁ উলুধ্বনি হবে, হ্যাঁ তো এই সমস্ত আজে বাজে এগুলার দিকে না গিয়ে এখন যে তারা কিছুটা বুঝতে পারছে যে ভারত আমাদের তিন দিকে আছে এবং এটা আমাদের সবথেকে বড় প্রতিবেশী, বাজারও বটে। তাদের কাছে আমরা পররাষ্ট্রনীতি যাই থাকুক আর তাই থাকুক আমাদের যে বাণিজ্য এবং ওদের সঙ্গে আমাদের সবথেকে বেশি হবে, হয়েছে হবেও। অতএব সেখানে আমরা কি সুযোগ সুবিধা পাবো, এখন এই সমস্ত দিকগুলো আমার মনে হয় ওরা কিছুটা ভাববার মানে এখন চেষ্টা করছে। আগে যে ধরনের ভাবে ভাবছিল সেটাকে আমি বলবো যে আমাদের রাজনীতি থেকে এই যে এই ইন্ডিয়া কার্ড এটাকে সরিয়ে নেওয়া এবং আমি বলবো সঙ্গে সঙ্গে ওই পাকিস্তানি কার্ডটাও সরিয়ে নিতে হবে। ৭১ অনেক আগে হয়েছে, আমরা ভুলে যাইনি যে আমাদের দেশে গণহত্যা হয়েছে, সেটা আমরা বিচারও চাই। কিন্তু তার মানে এই নয় যে এখন কেউ আবার যে যেমন কাউকে ইন্ডিয়ার দালাল বলাটাও যেমন খারাপ, কাউকে পাকিস্তানের দালাল বলা সেটা আমি বলবো খারাপ। কারণ হচ্ছে যে আমাদের দেশের এখন রাজনীতি, আমরা একটা স্বাধীন দেশ, ৪০ বছরের বেশি আমরা স্বাধীন আছি, আমরা দেখাচ্ছি বলছি আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যাব। এখনো তাহলে এই পিছের দিকে তাকিয়ে ৪১ বছর আগের মানে এই সমস্ত পুরনো ধরনের রাজনীতিক কথাবার্তা না বলে
আমাদের যেটা বলতে হবে, এবং আমি বলবো যে আসলে অল্প বয়সের যারা, তারা এইটার সঙ্গে ভালো করে মানে রিলেটও করে না এবং করা উচিত নয়। তাদের সমস্যা অন্যরকম সমস্যা। এদিন যে আমি দেখলাম যে মোদি খুবই চালাক একজন রাজনীতিবিদ আমি বলবো। সেদিন যে ও যে বক্তৃতাটা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে, আমি দেখলাম যে সে যেমন প্রথমে বলল যে এখন বাংলাদেশেরও জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে অল্প বয়সী, ইয়াং, ভারতেরও তাই, এবং তাদের কি অ্যাসপিরেশন। এবং আসলে তো তাই, রাজনীতি করতে হলে এই জিনিসটা ভালো বুঝতে হবে যে জনসমাজের বেশিরভাগ অল্প বয়সী, এবং তারা কি ধরনের তাদের অ্যাসপিরেশন আছে এবং তাদের কাছে অ্যাপিল করতে হবে। এবং আমি দেখলাম যে সে আসলে আসলে সেদিন তার কথা যখন শুনলাম, তখন আমি বুঝলাম যে সে আসলে কেমন করে এতগুলা ভোট পেয়েছে। কারণ হচ্ছে যে সে আসলে আমাদেরকে কি যে সুযোগ সুবিধা অনেক কিছু দিচ্ছে তা নয়, কিন্তু সেই খুব কথাবার্তা বলে লোককে মানে হ্যাঁ কথার মন্ত্র, এবং ওই যে লোকের কাছে অ্যাপিল করতে হয়, একটা মেসেজ দিতে হয়, সেই মেসেজটা সে খুব ভালো একটা মানে একটা পজিটিভ সে একটা মেসেজ মোহিত করে রাখা। আমরা একটু বিরতিতে যাচ্ছি, আবার এসে একটু জানতে চাই যে আমাদের আমরা রাজনৈতিক সক্রিয়তা, বিশেষ করে নিষ্ক্রিয়তা নিয়ে অনেক কথা বললাম, স্থবিরতা নিয়ে কথা বললাম, এবং পরনির্ভরশীলতা নিয়ে কথা। সবকিছু মধ্যে জনগণ কি করবে, জনগণের কি করা আছে এই পর্যায়ে? জনগণ বা তাদের কোনো সাধারণ লোকের সঙ্গে যখনই কথা হয়, তারা তো প্রথমেই বলে যে সব ব্যাপার অসহ্য হয়ে যাচ্ছে আপা, এখন আপনারা কিছু বলেন, আপনারা কিছু করেন। কিন্তু কিছু বলতে তারা কি বোঝাচ্ছে সেটা ঠিক প্রতীয়মান নয়। কিন্তু সেখানেও আমি বলবো যেটা আগে বলছিলাম যে রাজনৈতিক যে স্থবিরতার কথা, এর আগেও আমাদের দেশে যে অনেক রকম আমরা অনেক মানে রাজনৈতিকভাবে বিভিন্ন যে সমস্যা ছিল কিংবা ক্রাইসিস ছিল, আমরা উত্তরণ যখন ঘটিয়েছিলাম, তখন সিভিল সোসাইটির লোকজন, সুশীল সমাজের লোকজন, বুদ্ধিজীবীরা হয়তো কিছু আইডিয়াস দিয়েছেন, কিন্তু তারা সবসময় কিছু ধারণা দিতে পারছিলেন। কারণ হচ্ছে সেইগুলাকে আগিয়ে নেওয়ার জন্য একটা রাজনৈতিক বড় দল শক্তিগুলা ছিল কেমন। কিন্তু এখন আমি যেটা দেখছি যে অভাব, সেটা হচ্ছে যে এই যে নতুন ধরনের যে যদি কোনো কিছু ধারণা নিয়ে যদি অল্প বয়সীরাও আসছে কিংবা কেউ আসছে, কিন্তু সেই ধারণাটাকে একটা মানে সুশীল সমাজ কিংবা সিভিল সোসাইটির আইডিয়া থেকে সেটাকে তো একটা রাজনৈতিকভাবে মানে উত্তরণ ঘটিয়ে সমস্ত মানে লোকের দরজায় পৌঁছে দিতে হবে। তারপর একটা অর্গানাইজেশন দরকার, যে কোনো জিনিসই মানে তোমার সাংগঠনিক একটা সংগঠনের দরকার। আমাদের দেশে মানে সবাই যদি কিছু একটা করতে হয় রাজনৈতিকভাবে কিংবা রাজনৈতিক দল মানুষ করতে চাইতো, তারপরে আমরা 70s পর থেকে আমরা দেখলাম অনেকে তখন ভাবছেন যে এই রাজনৈতিক দলের মধ্যে নানান রকম সমস্যা, এটা সেটা, এই যে অনেকে তখন এই যে হয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন করছেন কিংবা এনজিও করছেন, হচ্ছে যে এর মাধ্যমেও তো আমরা জনসেবা করতে পারি। এবং তখন তারা এই সমস্ত সংগঠনেই অনেকে সময় দিতে আরম্ভ করে দিলেন। তাতে করে যেটা হলো যে রাজনৈতিক দলে যে ধরনের মানে লোকজন মানে চেন্ত এবং ডেডিকেটেড লোক, কিন্তু তারা তখন অনেকে ভাবছে রাজনীতিটা একটা কঠিন ব্যাপার, কিংবা রাজনীতির মধ্যেও তো অনেক কম্প্রোমাইজ করতে হয়। আমি একটা ভালো কাজ করব, জনগণকে সেবা করব, সব থেকে ভালো মানে আমি একটা বেশ পিওর থাকতে পারবো আমি যদি একটা বড় এনজিও করি, তাহলে তো লাখ লাখ লোককে আমি দিতে পারলাম, হ্যাঁ আমি একটা মানে কর্মসংস্থান করতে পারলাম, স্বাস্থ্য সেবা দিতে পারলাম। এবং এই পথটা এটা তখন বেশ আমাদের দেশে তখন অনেক লোক, অনেক অল্প বয়সী লোক এই সামাজিক এই কর্মকাণ্ডের ধারণা নয়, নিজেরাও অ্যাক্টিভ ভাবে জড়িয়ে পড়ে। অতএব অনেক লিডারশিপ যে ট্যালেন্ট যেটা সেটা তারা তখন ওদিকে চলে গেল। এর আগে এই ধরনের ট্যালেন্ট যারা মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে পছন্দ করে, হ্যাঁ আমাদের মতন না যারা শুধু মানে বুদ্ধিজীবী, তারা মানুষকে নিয়ে কাজ করতে পারে না, যারা মাঠে কাজ করতে পারে তারা বেশিরভাগ কিন্তু ওই এনজিও সেক্টরে চলে গেলেন।
তারাই যদি এই সমস্ত লোক যারা লোককে সংঘবদ্ধ করে তারা যদি রাজনীতির মধ্যে থাকতেন, যেটা আগে 60-এর দশকে, তো এই সমস্ত এনজিও ডেভেলপমেন্ট কিছু হয় না, সিভিল সোসাইটি হয় না। তারা একমাত্র ইউনিভার্সিটিতে পড়াচ্ছে কিংবা লয়ার, আর সংগঠন বলতে শুধু রাজনৈতিক দলই বোঝাচ্ছে। অতএব সেইখানে একটা বিরাট একটা আমি বলবো রাজনীতিক নতুন নেতৃত্বের একটা ভ্যাকুয়াম পড়ে গেল। অনেক আমাদের দেশে যে বড় বড় যারা এনজিও নেতা যারা বিশ্বব্যাপী নাম করলেন, যে তারা অর্গানাইজেশন স্কিল দেখিয়ে যে অনেক লোককে তারা মোবিলাইজ করতে পারেন, কিন্তু তারা তো অল্প বয়স থেকে রাজনীতির মাঠে যদি তারা থাকতেন কিংবা তারা যদি ওটা খুবই কঠিন পথ, কিন্তু তাহলে হয়তো বা আমরা আরো কিছু লোক পেতাম। তো সেই জায়গায় মানে নেতৃত্ব দেওয়া মেধাশূন্যতা বলছেন আপনি? মেধা বলতে কি বোঝা যাচ্ছে আসলে হচ্ছে কি যে এই একটা জিনিসে লেগে থাকতে হবে। তো হ্যাঁ, এখন যারা সেই অধ্যবসায় যারা হয়তো 20 বছর 30 বছর ধরে এই বড় বড় এনজিও করলেন, তারা তো ওইটাতে লেগেছিলেন, শ্রম দিলেন। এখন সেই অল্প বয়স থেকে যেমন মানুষের খাটাখাটির বয়স তো 60 বছরের উপরে নয়, এখন মানে 30 বছর 40 বছর সেই সময়টা 20-25 বছর সেই সময়টা তারা এখানে না দিয়ে তারা যদি আসলে সেই অল্প বয়সে তারা যদি ভাবতেন তা আমরা রাজনৈতিক দলে গেলেন কেন, মানে রাজনীতি তাদেরকে কেন আকৃষ্ট করতে পারেনি? রাজনীতি তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এক হচ্ছে রাজনীতি করতেন এনজিওতে যারা আছেন নেতৃত্বে, তাদের কিন্তু আবার অতীত অভিজ্ঞতা আছে রাজনীতি থেকে, তারা অনেক এনজিও নেতৃত্ব দিয়েছে। 71 সালে আমাদের দেশে এনজিও মুভমেন্টটা আসলে 71-এর স্বাধীনতার পরপরই হয়েছে। তারা অনেকেই যারা নেতৃত্ব দিলেন, যেটা প্রফেসর ইউনুসি হোক কিংবা আবেদ সাহেবই হোক, জাফরুল্লাহ হোক, তারা সবাই 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা সবাই আমি বলবো খুব দেশপ্রেম দ্বারা তারা উজ্জীবিত। তারপরে তারা এসে তারা ভাবলেন যে হয়তোবা আমরা এই সেক্টরে আমরা একটা কাজ করব। তারা সরাসরি রাজনীতিতে কেউ যেতে চাইলেন না, কারণ তারা হয়তো রাজনীতিটাকে ভেবেছেন, তাদের সঙ্গে আমার কথা হয়নি, যে রাজনীতি হয়তো ক্ষমতায় যাওয়ার কিংবা তাদের জন্য আরেকটা দুয়ার তখন খুলে গেল যে এর আগে 60-এর দশকে এই সমস্ত এনজিও সেক্টরে তো বিদেশি সাহায্য এগুলা তো আর আসতো না। কেমন তখন এনজিও বলতে কি বুঝে যাচ্ছে, যারা হয়তো ওই যে রণদা প্রসাদ সাহা কিংবা জমিদার যাদের টাকা পয়সা আছে তারা তারা পৃষ্ঠপোষক করছে, কিন্তু এই যে একটা প্রফেশনাল এনজিও সেক্টর সেটা তো 70-এর মাঝামাঝি থেকে 80-তে যখন আন্তর্জাতিক সাহায্য আসতে থাকলো এবং তারা দেখলো সরকারের মাধ্যমে না দিয়ে খুব তাড়াতাড়ি লোকের মাধ্যমে যেতে হলে এই এনজিওতে দাও। অতএব এবং এনজিওতে তখন এই দুটো জিনিসের জন্যই এই এনজিওটাও অনেক তাড়াতাড়ি ডেভেলপ করলো। এই এখনই যারা আছেন যে হয়তো আবেদ সাহেব কিংবা ইউনুস সাহেব, তারা তো নিশ্চয়ই যখন কাজ আরম্ভ করেছিলেন তারা নিজেরাও কখনো ভাবেননি যে সারা দেশে এবং বিশ্বব্যাপী যে তাদের এটার এত ব্যাপক মানে নাম হবে কিংবা এতটা মানে ছড়িয়ে পড়বে। কিন্তু এই দুটো জিনিসের জন্যই তাদেরও অর্গানাইজেশন বড় হয়ে গেল, অনেক টাকাও আসতে আরম্ভ করলো, তারা এটার মধ্যে জড়িয়ে পড়লেন। তারপরে তারা দেশের অন্য ব্যাপারে তখন দেখলেন ওগুলার মধ্যে যদি আরো জড়িয়ে পড়েন তাহলে তো তাদের নিজেদের অর্গানাইজেশন গুলাকে বাঁচাতে পারবেন না, অতএব তারা ওইটার পথ থেকে তখন তারা সরে পড়লেন। সেই জায়গাতেই দেখা যাচ্ছে যে এই যে সেই কারণে তারা জনগণকে অন্যভাবে এই মানে আপনি বলেন রাজনৈতিক নেতৃত্বে মেধা ছিল বা সামাজিকভাবে অনেক মানে মেধাবী নেতৃত্ব ছিল, তারা জনগণকে নিয়ে অন্যদিকে চলে গিয়েছিলেন, সামাজিক নেতৃত্বে চলে গিয়েছেন, কিন্তু রাজনীতির জায়গাতে। কারণ আগে তো আমাদের রাজনীতির মধ্যে তো একটা সামাজিক মূল্যবোধ থাকে, রাজনীতিটা ছিল মেইন ভেহিকল যার মাধ্যমে আমরা সমাজ পরিবর্তন করব। সার্বিকভাবে এগুলোই হচ্ছে মানে এই যে আমরা যে নিষ্ক্রিয়তার কথা বললাম, স্থগিত এগুলো অন্যতম কারণ সার্বিকভাবে যদি বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।